দিদি, যা গরম পড়েছে, আর তো ঘরের মধ্যে একদম থাকা যায় না। আর গাছের পাতাটার বলিহারি, একটু নড়লে তো সেই বাতাসটা গায়ে এসে লাগে। ঠান্ডা ঠান্ডা বাতাস কত না আরাম লাগবে। হ্যাঁ রে ছোট, যা বলেছিস। যা গরম পড়েছে, ঘরের মধ্যে তো থাকাই যায় না। তাহলে এটাই ভাব, যারা মাঠে ঘাটে কাজ করে এত রোদের মধ্যে, তার উপর এত গরম, তাদের অবস্থা কি হচ্ছে। একবার ভাব না, আমাদের লোকগুলো তো মাঠে গিয়ে কাজ করছে, তারা এই গরমের মধ্যে, এই রোদের মধ্যে, তাহলে তাদের কত কষ্ট হচ্ছে। হ্যাঁ গো দিদি, আমরা তো বাড়িতে বসে আছি, তার সত্ত্বেও এত গরম লাগছে। কিন্তু ওরা তো মাঠে ঘাটে কাজ করে, তার উপর এত রোদের মধ্যে ওদের তো আরও বেশি কষ্ট হচ্ছে। জানো তো দিদি, কদিন ধরে ভাবছি যে বাপের বাড়ি থেকে ঘুরে আসলে ভালো হয়, কারণ এই সংসার বাড়ি সামলাতে সামলাতে আর বাপের বাড়ি যাওয়াই হয় না। সত্যি রে ছোট, যা বলেছিস। সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজ করতে করতে হিমশিম খেয়ে যাচ্ছি, আর কোথাও যাওয়ার মতো তো একদম মাথায় আসে না। আর তার উপর আমাদের শাশুড়ি মা সব সময় পায়ে পথে লেগেই আছে। কি আর বলবো দিদি, জানি না এমন কেন শাশুড়ি মা কপালে জুড়লো, তা অপরওয়ালাই জানে। সারাদিন শুধু বসে বসে আমাদের কথা শোনাতেই থাকে। ও বৌমা, বৌমা, তোমরা কোথায় গেলে গো? এখানে একটু আসো দেখি তো তাড়াতাড়ি। দিদি, মা যে ডাকতে শুরু করেছে। যাও, এবার তুমিই যাও, আমি বাবা যাব না। গেলেই তো শুধু কথা শোনাতেই থাকে। যাও দিদি, তুমিই যাও। আরে ছোট, কাউকে না কাউকে তো একজন যেতেই হবে। দাঁড়া, তুই এখানে বস, আমি তার থেকে ঘুরে আসি একটু, দেখি কি বলে। আরে, কোথায় গেল রে এরা? কখন থেকে ডাকছি যেন শুনতে পাচ্ছে না। দুটো দুটো বউ সারাদিন শুধু গল্প করতেই থাকে। বলুন মা, আপনি ডাকছেন? সারাদিন তোমরা দুই বৌমা কাজকর্ম ফেলে রেখে কি গল্প করতে থাকো বলো তো? সেই কখন থেকে ডাকছি, তোমাদের কানে কি আমার আওয়াজ যায়নি নাকি? মা, সকাল সকাল বাসি কাজ সেরে আমি আর ছোট একটু বাড়ির বারান্দায় গিয়ে বসেছিলাম। যা গরম পড়েছে। হ্যাঁ, তাই তো। গরম শুধু তোমাদের দুই বউয়ের লাগে, আর তো কারো লাগে না। শোনো, এক্ষুনি আমি পান্তা খাবো। তাড়াতাড়ি আমাকে পান্তা দাও তো দেখি, আমার যে অনেক জোরে খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ মা, আমি এক্ষুনি দিচ্ছি আপনাকে খেতে। আর শোনো, আমাকে পান্তাটা বেড়ে দিয়ে তুমি আর ছোট বৌমা মিলে আমার কিছু জামা কাপড় পুকুর পাড়ে থেকে কেচে নিয়ে আসো, তারপর এসে রান্নাটা বসাবে। কিন্তু মা, আমি তো পরশুদিন আপনার জামা কাপড়গুলো কেচে দিয়েছি, তাহলে ফের আবার আজকের কাচতে হবে। মা, তার চেয়ে বরং আমি কালকের কেচে দেব। কি, পরশুদিন কেচেছো বলে কি আর জামা কাপড় কাচা যাবে না নাকি? না জামা কাপড় পরলে ময়লা হয় না? আমার জামা কাপড় আগে এক্ষুনি কেচে নিয়ে আসবে, তারপর সব কাজ সারবে। যাও, সব সময় বাড়িতে বসে বসে কোনো কাজ করে না, দুই বউ মিলে শুধু গল্প করতে থাকে। আচ্ছা ঠিক আছে মা, আমি আর ছোট গিয়ে এক্ষুনি পুকুর পাড় থেকে জামা কাপড়গুলো কেচে নিয়ে আসছি। তারপর নয় আমি ভাত বসাবো এসে। চলুন মা, আপনাকে খেতে দিই। কিছু কথা বললেই শুধু মুখে মুখে তর্ক করতে থাকে। চলো, তাড়াতাড়ি আমাকে খেতে দেবে চলো। আর তোমরা জামা কাপড়গুলো নিয়ে পুকুর পাড়ে যাও, গিয়ে তাড়াতাড়ি কেচে কুচে আবার রান্না বসাতে হবে যে। মা, এই নিন আপনার পান্তা ভাত, তাহলে আপনি খেয়ে নিন। আমি আর ছোট পুকুর পাড়ে গিয়ে আপনার জামা কাপড়গুলো কেচে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আবার যেন দেরি করো না। তাড়াতাড়ি বাড়িতে চলে এসো সব জামা কাপড় কেচে নিয়ে। তোমরা দুই বউ একসাথে থাকলে শুধু তো গল্প জুড়ে দাও। পুকুর পাড়ে যেন আবার গল্প করতে বসো না। এই বলে তারা দুই বৌমা মিলে পুকুর পাড়ে জামা কাপড়গুলো কাচতে নিয়ে যায়। এইভাবে আর কতদিন চলবে বলো তো দিদি? আমি যে আর সহ্য করতে পারছি না। আমার যে কোমরের ব্যথাটা আবার বেড়েছে,
আর এদিকে শাশুড়ি মার জ্বালায় ভালোভাবে থাকা যায় না যে দিদি। সেটা আমিও বুঝতে পারছি রে ছোট, আমি যে আর নিতে পারছি না। সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন পাগলের মতো কাজ করে যাই, কিন্তু তারপরেও এমনভাবে শাশুড়ির মুখ থেকে কথা শুনতে হয়। তুই বল না ছোট, আর কতদিন এমনভাবে চলবে? শাশুড়ি মা যখন যেটা বলছে সেটাই করে দিচ্ছি, তারপরেও দেখো শাশুড়ি মা আমাদের পায়ে পথে লেগেই আছে কথা শোনানোর জন্য। জানো দিদি, আমি ভাবছি যে কিছুদিনের জন্য বাপের বাড়িতে থাকবো, তাহলে তো মায়ের তো এই কিচকিচানি আর সংসারের কাছ থেকে তো একটু বাঁচতে পারবো। আমার তো সেই কপাল নেই রে ছোট। সেই কত ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, তারপর শাশুড়ি মাকে নিজের মার মতো করে ভালোবেসেছি, কিন্তু আমাদের শাশুড়ি মা আমাদের তো ভালোবাসার জায়গায় আমাদের সব সময় কথা শোনাতে থাকে, বকাবকি করতেই থাকে। দিদি, তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু কি বলবো বলো তো, মেয়েদের জীবন যে এমনই, মেয়েদের কোনো কিছু নিজস্ব কিছু নেই। ছোটোবেলায় তার বাবার কাছে থাকতে হয়, আর বিয়ের পর তার স্বামীর কাছে, আর যখন সে বৃদ্ধ হয়ে যাবে তার ছেলে মেয়ের কাছে থাকতে হবে। তাহলে বলো, মেয়েদের আর কি আছে? নিজস্ব বলে কিছুই নেই দিদি। যদি মা একটু আমাদেরকে ভালোবাসতো, আদর করতো, তাহলে আমরা যে কত না খুশি হতাম রে ছোট। হ্যাঁ গো দিদি, জানি। আচ্ছা শোনো দিদি, চলো তাড়াতাড়ি কাপড় জামাগুলো কেচে নিই, তা না হলে ওদিকে মা যে পুরো বাড়ি মাথায় করে তুলবে। হ্যাঁ রে ছোট, সব জামা কাপড় তো প্রায় হয়ে গেছে, আর একটু বাকি আছে। চল তাড়াতাড়ি করে বাড়িতে ফিরতে হবে আবার। কি গো বৌমা, এতক্ষণ লাগে নাকি? এই জামা কাপড়গুলো কাচতে তো সেই কখন গিয়েছো, আর সবে বাড়ি ফিরছো তোমরা দুজন? না মা, এত জামা কাপড় তো, তাই কাচতে কাচতে একটু দেরি হয়ে গেছে। এই কটা জামা কাপড় কাচতে এত দেরি হয়ে গেল? আর বসে বসে কি গল্প করছিলে নাকি তোমরা দুই বউ মিলে? হ্যাঁ বলো তো দেখি, এই জামা কাপড়গুলো কাচতে কাচতে তো একদম বেলা গড়িয়ে গেল তোমাদের। মা, আপনি এসব কি বলছেন বলুন তো? এই জামা কাপড়গুলো কি আপনার কাছে কম লাগছে? এই জামা কাপড় কাচতে কাচতে একদম তো আমার কোমরের যন্ত্রণা শুরু হয়ে গেছে। দেখো ছোট বৌমা, যখন তোমার মতো আমার বয়স ছিল তখন আমি বাড়ির সব কাজ করতাম। আমার শাশুড়ি মা তো একটাও বাড়ির কোনো কাজ করতো না, আর এর থেকেও বেশি বেশি জামা কাপড় আমাকে কেচে আনতে হতো। তখন তো আমার কোনো কিছু, কোমরের ব্যথা, এ ব্যথা ও ব্যথা কিছুই ছিল না। আর এখনকার মেয়েদের বাবা সুখের শরীর। মা, সত্যি আমার কোমরের ব্যথাটা একটু বেড়ে গেছে। থাক থাক, সে আমার জানা আছে, কিছু বললেই তো। ছোট, চল তাড়াতাড়ি, এবার আমরা রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিই। শোন ছোট, তুই ততক্ষণ আস্তে আস্তে সবজিগুলো কেটে ফেল, আর আমি ডালটা এদিকে বসিয়ে দিয়েছি। ডালটা হয়ে গেলে আমি একটা একটা করে তরকারি করে নেব। ঠিক আছে দিদি, তুমি একদম চিন্তা করো না, আমি ততক্ষণ আনাজগুলো কেটে দিচ্ছি। আর তখন সেখানে সরলা চলে আসে। বৌমা, তোমরা এখনো রান্নাটা বসাওনি? তোমাদের নড়তে চড়তে তো 10 দিন লেগে যাচ্ছে। না মা, আমরা রান্নাটা বসিয়ে দিয়েছি, আর ছোট সবজিগুলো কাটা হয়ে গেলে একটা একটা করে তরকারি বানিয়ে নেব। ঠিক আছে, তাড়াতাড়ি রান্না করো, আমাকে তাড়াতাড়ি খেতে দেবে। আবার যেন রান্না করতে করতে দুই বউ যেন গল্প জুড়ে দিও না, তাহলে গল্প করতে করতে আজকের আর আমাদের খাওয়া হবে না, বুঝেছ? এসব বলে সরলা ওখান থেকে চলে যায়। দেখেছো দিদি, মা কি বলে গেল? সারাদিন শুধু পায়ে পদে লেগেই আছে কথা শোনানোর জন্য, এক বিন্দুও ছেড়ে কথা বলে না। কি হচ্ছে না হচ্ছে সঙ্গে সঙ্গে এসে কথা শোনানো চাই। ছোট, শান্ত হয়ে যা, তুই তো জানিস মা তো এমনভাবে তো বলতেই থাকে। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন সরলার বৌমারা জল আনার জন্য বেরোচ্ছিল, তখন সরলা তার বৌমাদের বলতে থাকে, বৌমারা,
কোথায় যাচ্ছ মা তোমরা? মা, আমরা দুজন জল আনতে যাচ্ছি। চলো বৌমা, আজ আমি তোমাদের সাথে জল আনতে যাব। কিন্তু মা, আপনি এত কষ্ট করে অত দূরে কেন যাবেন? আর আপনি একটু বাড়িতে বিশ্রাম নিন। আমিও ছোট আছি তো, আমরা দুজন জল এনে নেব। হ্যাঁ মা, দিদি তো ঠিকই বলেছে। এত কষ্ট করে আপনি কেন আমাদের সাথে যাবেন? আপনি বাড়িতেই থাকুন, আমি আর দিদি জলটা নিয়ে চলে আসবো এক্ষুনি। আরে বৌমা, আজ আমার মন চাইছে তোমাদের সাথে গিয়ে একটু জল আনার জন্য। সেই কতদিন হয়ে গেছে আমি তো জল আনি না, তাই আজ ভাবলাম তোমাদের সাথে একটু যাব। আচ্ছা ঠিক আছে মা, যখন আপনার মন চাইছে তাহলে চলুন। তারা এমনভাবে জল নিয়ে ফেরার সময় সরলা দেখতে পায় তার দুটো ছেলে সে কাজ থেকে বাড়ি ফিরছিল। আরে বৌমা, একটু কলসিটা আমার কাকে দাও না মা। অনেক দিন হয়ে গেছে আমি কোনোদিন কাকে কলসি নিইনি। না মা, এই কলসি নেওয়ার পর যদি আপনার কোথাও লেগে যায়, আর এই বয়স হয়ে গেছে, আর এখন যে লাগলে সে যন্ত্রণা সারা জীবন হয়ে যাবে। না মা, থাক, আমরা নিয়ে যাচ্ছি। আরে বৌমা, সামান্য একটু দাও না মা, আমি এক্ষুনি তোমাদেরকে আবার দিয়ে দেবো মা। দিদি, মা যখন এত করে বলছে, তার চেয়ে কলসিটা তুমি মায়ের কাছে দাও। আর এমনিতে মা তো অনেক ভালোবেসেই বলছে। তারপর রূপা তার শাশুড়ি মায়ের কাছে কলসিটা দিয়ে দেয়। আর কাকে কলসি অবস্থায় সরলা দেখে তার ছেলেরা বলতে থাকে, আরে মা, এই বয়সে তোমার তো শরীর তেমন একটা ভালো নেই, আর তুমি কাকে করে কলসির জল নিয়ে যাচ্ছ? আরে বাবা, কি আর বলবো তোদের, সারাদিন তো তোদের বউরা আমাকে দিয়ে বাড়ির সব কাজ করায়। গিন্নি, এইসব আমরা কি শুনছি? তোমরা সারাদিন মাকে দিয়ে কাজ করাও? না গো, আমি আর দিদি সারাদিন তো বাড়ির সব কাজ করি। আর মার এমন কথা শুনে তোমরাই তো আমাদেরকে ভুল বুঝছো। ও, তাহলে আমি মিথ্যে কথা বলছি তাই না? বাহ বাহ বাহ, তাহলে এখন তো তোরা আমাকে মিথ্যেবাদীও বানিয়ে দিলি। মা, আপনি এসব কি কথা বলছেন? আপনি তো আমাদের কাছ থেকে জলের কলসিটা নিয়ে নিলেন। হ্যাঁ মা, আমি আর দিদি তো জল আনতে যাচ্ছিলাম, কিন্তু আপনি তো আমাদের সাথে গেলেন, আর মাঝ রাস্তা থেকেই আমাদের কাছ থেকে জলের কলসিটা নিয়ে নিলেন। আর এখন আপনার ছেলেদের সামনে বলছেন যে আমরা দুই বউ মিলে আপনাকে সারাদিন কাজ করাই। এইসব মিথ্যে কথা কেন বলছেন মা? চুপ করো গিন্নি, আমরা আমাদের নিজের চোখে সবকিছু দেখে নিয়েছি। জল নিয়েই তো মাই আসছিল, আর তোমরা এখানে বসে বসে মিথ্যে কথা বলছো। আর শোনো, আজকেকার পর থেকে যেন না দেখি তোমরা দুই বউ মিলে মাকে দিয়ে কাজ করিয়েছো। আচ্ছা মা, চলো চলো, তোমাকে আর এই কলসি নিয়ে যেতে হবে না। দাও দেখি আমার কাছে, আমি নিয়ে যাচ্ছি বাড়ি পর্যন্ত। আর শোনো, আজকেকার পর থেকে তোমরা আর মাকে কোনো সংসারের কাজ করতে দেবে না, মায়ের বয়স হয়েছে। তারপর দুই বউ মনমরা হয়ে বাড়িতে চলে যায়। কি হয়েছে গিন্নি, এত রাতে না ঘুমিয়ে মুখ ভার করে যে বসে আছো? এমনি কিছু না, আর ঘুম আসছে না, তাই এমনি বসে আছি। বলো না গিন্নি, কি হয়েছে? তোমাদেরকে যাই কিছু বলি না কেন, তোমরা তো বিশ্বাস করতে চাইবে না। সারাদিন আমি আর ছোট মিলে বাড়ির সংসারে কাজ করতে করতে হাঁপিয়ে যাই, আর তারপরেও মা আমাদেরকে কথা শোনাতে ছাড়ে না। আরে গিন্নি, ওই সকালের ব্যাপারটা নিয়ে এখনো তুমি মুখ ফুলিয়ে বসে আছো। মা তো শুধু আজ বলছে না, সব সময় আমাদের কথা শোনাতে থাকে। যখন যেটা বলে তখন সেই কাজটা করে দিই সঙ্গে সঙ্গে। নিজের মাকে হারানোর পর থেকে শাশুড়ি মাকে ভালোবেসেছি। আরে গিন্নি, আমি সবটা জানি গো। মায়ের এখন বয়স হয়েছে, তাই তো একটু খিটখিট করছে। বয়সের সাথে সাথে মানুষের এমনই হয় গো। তুমি ওইসব নিয়ে রাগ করো না তো। শোনো, চলো এখন শুয়ে পড়ি, অনেকটা রাত হয়ে গেছে। আবার যে তোমাকে কাল মাঠে যেতে হবে। চলো চলো।
একদিন গ্রামের বিমলা কাকি সরলাদের বাড়িতে আসে। আরে বিমলা, অনেকদিন পর তো আমাদের বাড়িতে এলি রে তুই। তুই তো আর ঘরের বাইরে বেরোস না, তাই আমি ভাবলাম একবার তোর কাছ থেকে ঘুরে আসি, তাই চলে এলাম রে। তা তুই খুব ভালো করেছিস রে। তবে বিমলা, তোর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যেন কেমন একটা শুকিয়ে শুকিয়ে গেছে। তা বাড়ির বৌমা তোর আদর যত্ন করে তো ঠিকঠাক রে? কি আর বলবো সরলা তোকে, আমার বৌমার বলে আর কোনো লাভ নেই। বাড়ির সব কাজ তো আমাকে দিয়ে করাই রে। যদি কিছু ভুল টুটি হয় আমার গায়ে আবার হাত তোলে রে। সে আর তোর কি বলবো, আর ঠিকঠাকভাবে খেতেও দেয় না রে আমাকে। তা তোর বৌমা যখন তোর ওপর এত অত্যাচার করে, তাহলে তুই তোর ছেলেকে কেন বলছিস না রে? আমার ছেলেকে আর বলে কি হবে, ও তো বইয়ের কথায় ওঠে আর বসে রে। এই পাড়ার মধ্যে শুধু তোর দুটো বৌমাই সব থেকে ভালো, কত সুন্দর তোর সব কথা শুনে চলে রে। দেখ বিমলা, বৌমার সামনে ভেজা বিড়ালের মতো হয়ে থাকবি না, একটু কঠিন শক্ত হয়ে থাকবি। দেখবি বৌমা তোর কথায় উঠবে আর বসবে, তুই বৌমার কথায় নয়, বুঝতে পেরেছিস? না রে, অনেকবার রাস করার পরও ও আমার ওপর চোটপাট করতে ছাড়ে না রে, তাই আমি ছেড়ে দিয়েছি। আর আমার গায়েও পর্যন্ত হাত তোলে। আমি তো পারি না তেমন একটা, আর সব সময় বটের বিবি হয়ে ঘুরে বেড়াই। কি আর বলবো। আচ্ছা শোন, আমি তাহলে আসি রে সরলা, আমার যে আবার অনেক কাজ পড়ে আছে, গিয়ে যে আবার রান্না বান্না করতে হবে রে। এইসব বলে বিমলা কাকি ওখান থেকে চলে যায়। আচ্ছা শোন না ছোট, আজকে যদি একটু নারকেল পিঠে বানাই তাহলে কেমন হবে বলতো? আর মা এমনিতে নারকেল পিঠে খেতে খুব ভালোবাসে। চল না আজকের একটু গিয়ে আমরা নারকেল পিঠে বানাই। হ্যাঁ দিদি, এটা কিন্তু তুমি মন্দ বলনি। সেই কতদিন আগে নারকেল পিঠে খেয়েছি, তার স্বাদ যে এখনও মুখে লেগে আছে। আহা কি স্বাদ! চলো আজকে আমরা দুজন মিলে নারকেল পিঠেটা বানিয়ে ফেলি, আর মা দেখে আরও খুশি হয়ে যেতে পারে। মা, আজ আমি আর ছোট মিলে একটু নারকেল পিঠা বানিয়েছি, আর আপনি তো এই নারকেল পিঠে খেতে খুবই ভালোবাসেন। দেখুন না মা, একটু নারকেল পিঠা খেয়ে কেমন হয়েছে। হ্যাঁ মা, এই নারকেল পিঠা কিন্তু আপনার জন্যই বানানো হয়েছে। আপনি তো নারকেল পিঠা খেতে খুবই পছন্দ করেন। ঠিক আছে, দাও দেখি, তাহলে একটু খেয়ে দেখি। বাহ বাহ বাহ, এত সুন্দর সুস্বাদু হয়েছে নারকেল পিঠাগুলো, কি বলবো। কিন্তু ওদের সামনে এইসব প্রশংসা করা যাবে না, তা না হলে ওরা মাথায় চড়ে বসবে। যেমন বিমলার বৌমা বিমলাকে এমনভাবে মারধর করে কষ্ট দেয়, আর আমি যদি আমার বৌমাদেরকে একটু মাথায় তুলি তাহলে মাথায় উঠে নাচবে, আর দেখতে হবে না। বৌমা, এ কি পিঠা বানিয়েছো বলো তো? মানুষে খায় নাকি? নারকেল পিঠে নুন ভর্তি, একটু মিষ্টি হয়নি? কিন্তু মা, আমরা তো সব কিছু দেখে শুনেই দিয়েছি, আর আমরা খেয়েও দেখেছি যে মিষ্টি হয়েছে, নুন তো তেমন হয়নি মা। তাহলে কি আমি মিথ্যে কথা বলছি নাকি? বৌমা, যেটা বানাতে পারো না সেটা বানাতে যাও কেন? মা ক্ষমা করে দেবেন, ভুল হয়ে গেছে। বুঝতে পারছি না কোথায় থেকে কি হয়ে গেল। যখন আমরা খেলাম তখন তো দেখলাম মিষ্টি, আর আপনি বলছেন নুন। মা ক্ষমা করে দেবেন মা। ঠিক আছে, আমি এটা খেয়ে নিচ্ছি। এত কিছু দিয়ে যখন বানিয়েছো, সেই সবগুলো ফেলে আর কি হবে বলো? সব তো আমার ছেলেদের টাকায় তেনে সব কিছু কেনা আছে, এই সব তো নষ্ট করা যাবে না। আমি খেয়ে নিচ্ছি, তবে পরের বার থেকে যখন বানাবে একটু দেখে শুনে ভেবে চিনতে বানাবে, ঠিক আছে? এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। সরলার একদিন হঠাৎ করে খুব জ্বর আসে। দেখেছিস ছোট, মায়ের মাথা থেকে তো জ্বরটাই নামছে না। একটা কাজ করতো তো, একটু গিয়ে ঠান্ডা জল নিয়ে আয়, ততক্ষণ একটু জল পট্টি দিয়ে দিয়ে মায়ের মাথায়, আর আমি পাটাগুলো একটু হাত পাগুলো টিপে দিই।
যদি মা একটু আরাম পায়। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছ। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি জলটা এনে দিচ্ছি। আর মায়ের এখন বয়স হয়েছে, এই শরীর খারাপ হলে মাঝে কতটা কষ্ট হচ্ছে। তারা দুই বৌমা মিলে সারা রাত জেগে সরলার সেবা করতে থাকে। সকাল হয়ে যাওয়ার পর সরলার গায়ে থেকে জ্বরটা নেমে যায়। তখন সে একটু সুস্থ ছিল। তবে সরলা তার বৌমাদের ভালোবাসা এবং তাদের সেবা দেখে সে তার নিজের ভুলটা বুঝতে পারে। বৌমা, তোমরা সারা রাত জেগে আমার জন্য যা করেছো তা নিজের মেয়েও কোনোদিন করবে না মা। তোমরা যে আমার সুস্থ করে দিয়েছো মা, আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি মা। আমার ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। আজ থেকে তোমরা আমার মেয়ে, আর আমি কোনোদিন তোমাদেরকে বকাবকি কিংবা কথা শোনাবো না মা। তোমাদের যেটা মন চায় মা, তোমরা সেটা করো। তোমরা স্বাধীনভাবে বাঁচো মা, স্বাধীনভাবে বাঁচো। রূপা ও মায়া তাদের শাশুড়ি মায়ের এমন পরিবর্তন দেখে তারা নিজে থেকে অনেক খুশি হয়। তবে জানো মা, ওই দিন নারকেল পিঠে অনেক সুন্দর হয়েছিল, কিন্তু আমি জেনে শুনে খারাপ বলেছি, যাতে না তোমরা আরও বেশি মাথায় চড়ে বসো, তাই জন্য মা। তবে মা, আমাকে একদিন নারকেল পিঠে বানিয়ে খাওয়াবে মা। আমি ওই নারকেল পিঠে খেতে চাই, তোমাদের সাথে একসাথে বসে অনেক মজা করে মা। হ্যাঁ মা, আপনি একদম চিন্তা করবেন না। আমি আর ছোট মিলে নারকেল পিঠা বানিয়ে আপনাকে খাওয়াবো। তবে একটু বিশ্রাম নিন তো, আপনার শরীরটা যে সবে সুস্থ হয়েছে। এখন বেশি কথা বলতে হবে না, আর চিন্তাও করতে হবে না। ঠিক আছে, শুয়ে পড়ো দেখি তো। হ্যাঁ মা, আজকেকার পর থেকে তোমার যেটা খেতে মন চাইবে সেটা একবার আমাকে আর দিদিকে বলবে, দেখবে আমরা সঙ্গে সঙ্গে বানিয়ে দিয়েছি। তারপর থেকে তারা দুই বৌমার শাশুড়ি একসাথে হাসি খুশিতে থাকতে শুরু করে। দেখ বাবা রাজু, অনেক হয়েছে। এবার আমি তোর কোনো কথা শুনবো না। এবার যে তোকে একটা বিয়ে করতে হবে বাবা। মা, আমি তো তোমাকে বলেছি যে আমি এখন বিয়ে করতে পারবো না। আমি 2-3 বছর পর বিয়ে করে নেব। তারপরেও তুমি আমাকে বিয়ে দেওয়ার জন্য আমার পিছনে কেন পড়ে গেছো মা? দেখ বাবা রাজু, আমার শরীর যে আর টানে না। এখন আমার বয়স হয়েছে। আর যখন তোর বোন আমার কাছে ছিল তখন তো আমার হাতে নাতে কাজ করে দিত। আর তোর বোনের বিয়ে দিয়েছি এই 10 বছর হয়ে গেল। তারপর থেকে বাড়ির সব কাজ আমাকে একা করতে হয়। আর এবার যদি তোকে বিয়ে দিই, একটা ঘরে নতুন বৌমা আসলে আমার হাতে নাতে একটু কাজ করে দেবে, তাতে করে আমি একটু বিশ্রাম নেওয়ার তো সময় পাবো। দেখো মা, আজকেকার দিনে তেমন ভালো মেয়ে পাওয়া যায় না। আর তুমি আমাকে বিয়ে দেবে বলছো? সেই মেয়ে যদি এসে তোমার সেবা ধর্ম না করে, সংসারের কোনো কাজ যদি না করে, তাহলে কি হবে বলো তো? এইসব ব্যাপার নিয়ে আমার খুব ভয় লাগে মা। সেই কারণে আমি এখন বিয়ে থা করতে পারবো না। দেখলি তো, এই সব কথা তুই ভেবে ভেবে এখনো পর্যন্ত বিয়েটাই করিস না। শোন, এই সব কথা মাথায় থেকে ছেড়ে ফেলে দে। আর আমি একবার ঘটক মশাইয়ের সাথে কথা বলবো। ওদের কাছে ভালো ভালো সম্বন্ধ আছে। ওর কাছে যে সম্বন্ধটা ভালো থাকবে, যেই মেয়েটা সব থেকে ভালো হবে, সেই সম্বন্ধটা আমি তোর জন্য দেখব। বুঝেছিস? টুম্পা যেমন তেমন ভাবে তার ছেলে রাজুকে বিয়ের জন্য রাজি করিয়ে ফেলে। টুম্পা বেকালে বাড়ি থেকে বেরিয়ে সে ঘটকের সাথে দেখা করতে যায়। বলছি দাদা, আপনার কাছে কি কোনো ভালো মেয়ের সম্বন্ধ এখন আছে? আমার ছেলেকে বিয়ে দিতে চাই। আরে দিদি, আমার কাছে অনেক ভালো ভালো মেয়ের সম্বন্ধ আছে, আর আপনি চাইলে দেখে নিতে পারেন। আমার কাছে তো অনেক মেয়ের ছবি, ফটো সব কিছু আছে। দেখে নিন, যে মেয়েটা আপনার পছন্দ হবে সেই মেয়েটার সাথেই কথা বলবো। ঠিক আছে দাদা, আপনি একটা কাজ করুন, কিছু মেয়ের ছবি আমাকে দিয়ে দিন। আমি 2-3 দিনের মধ্যে আপনাকে জানিয়ে দেব। তারপর টুম্পা ঘটক মশাইয়ের কাছ থেকে কিছু মেয়ের ছবি নিয়ে সে বাড়িতে যায়।
টুম্পা বাড়িতে এসে তার ছেলেকে সেই মেয়েগুলোর ছবি দেখায়, কিন্তু রাজু ওই সব ছবিগুলো দেখতে রাজি ছিল না। টুম্পা অনেক বলার পর তারপর সেই মেয়েগুলোর মধ্যে একটা মেয়ের ছবি রাজুর পছন্দ হয়ে যায়। আরে রাজু, তোর পছন্দ আর আমার পছন্দ তো একই রে। এই মেয়েটাকে আমিও খুব পছন্দ করেছি। আচ্ছা শোন, আমি একবার ঘটক মশাইয়ের কাছে গিয়ে এই মেয়েটার ব্যাপারে কথা বলবো। তারপর টুম্পা ঘটক মশাইয়ের বাড়িতে যায় পূজার ব্যাপারে কথা বলার জন্য। ঘটক মশাই সব কিছু শোনার পর পূজার বাড়িতে যায়। পূজার বাড়িতে গিয়ে পূজার বাবা মায়ের সাথে কথা বলে রাজুর বিয়ের ব্যাপারে। তারপর রাজুর ফটো দেখে পূজার বাবা মা অনেক পছন্দ হয়ে যায়। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায় আর রাজু আর পূজার বিয়ে সম্পূর্ণও হয়ে যায়। বৌদি, তুমি এখন শুয়ে আছো? তোমার কি শরীর টরীর খারাপ নাকি? না গো দিদি, শরীরটা খারাপ না। এই বিয়ের কদিন ধরে সব কিছু একদম আয়োজন হচ্ছিল, তা ঠিকভাবে না আমি ঘুমাতেই পারিনি, তাই জন্য খুব ঘুম পাচ্ছে। কি করি বলো তো? তবে একটা কথা বলবো দিদি, তোমার যদি না খারাপ লাগে তাহলে আমি কি আরেকটু ঘুমাতে পারি? আমার তো খুব ঘুম পাচ্ছে গো। আরে বৌদি, এখানে খারাপ লাগার কি আছে বলো তো? কোনো অসুবিধা নেই, তুমি বিশ্রাম করো। তার চেয়ে বরং আমি একটু গিয়ে মাকে চাটা বানিয়ে দিই। এরপর কুসুম তার মায়ের জন্য চা বানিয়ে নিয়ে যায়। কে রে কুসুম, বৌমা কোথায় রে? সকাল থেকে তো বৌমাকে দেখতেই পাচ্ছি না, আর তুই চা করে নিয়ে আসলি যে? কি বলো তোমা, বৌদি একটু বিশ্রাম নিচ্ছে। কদিন ধরে বিয়ের এই আয়োজনে বৌদি ভালোভাবে ঘুমাতে পারিনি, তাই একটু বিশ্রাম নিচ্ছে। রাজুর বিয়ে হয়েছে সবে একদিন মাত্র হয়েছে, তাই সে কোনো কাজে যায়নি, সে বাড়িতে ছিল। আর বাড়ির সবাই অপেক্ষা করছিল নতুন বউয়ের হাতে রান্না খাওয়ার জন্য। আজকের আমার কি আনন্দটা না হচ্ছে। আজকের প্রথম আমার বউয়ের হাতে রান্না খাবো। আমার বউ মনে হচ্ছে এখন রান্নাঘরে রান্না করছে। যাই তো আমি গিয়ে একবার আমার বউটাকে দেখে আসি, যদি ওর কোনো কাজ লাগে তাহলে আমি ওর হাতে হাতে করে দেব। এইসব কথা ভেবে রাজু রান্নাঘরে যায়, কিন্তু রান্নাঘরে গিয়ে দেখে রাজু সেখানে পূজা ছিল না। আরে, এখানে তো পূজা নেই। মনে হচ্ছে পূজার অনেক ক্লান্ত হয়ে গেছে। যাই, আমি একবার ওর ঘুমটা গিয়ে ভাঙিয়ে আসি। আরে ও গিন্নি, গিন্নি তাড়াতাড়ি ওঠো, 12টা যে বেজে গেছে। রান্না বান্না করবে না নাকি? যদি পুরোপুরি ঘুম হয়ে যায় তাহলে ওঠো তাড়াতাড়ি। এমনভাবে রাজু অনেকবার পূজাকে ডাকতে থাকে, কিন্তু পূজা ওঠার কোনো নামগন্ধ নিচ্ছিল না। কিন্তু রাজুর গলার আওয়াজ শুনে রাজুর মা ঘরেতে চলে আসে। কি হয়েছে রে খোকা? এত জোরে জোরে চিৎকার কেন করছিস রে? আর এখনো পর্যন্ত বৌমা শুয়ে আছে কেন? বৌমার কি শরীর টরীর খারাপ হয়ে গেল নাকি রে? না মা, শরীর খারাপ কিভাবে হবে? কাল থেকে তো দেখলাম ভালোই ছিল। আর আজকে সকালেও আমি একবার কথা বলেছি, তখন তো দেখলাম ঠিক ছিল। তাহলে আচমকা কিভাবে শরীর খারাপ হয়ে যাবে বলো তো? আমি তো অনেকক্ষণ ধরে ডাকছি, কিন্তু ওঠার তো কোনো নামগন্ধই দেখছি না। আচ্ছা ঠিক আছে খোকা, অতটা চিন্তা করিস না। আমি রান্না বান্নাগুলো করে নিচ্ছি। এই বিয়ের তোড়জোড়ের জন্য তো ওর একটু পরিশ্রম হয়েছে, তাই মনে হয় একটু ঘুমাচ্ছে। ঘুমাতে দে ওকে, ঠিক আছে? আমি রান্না বান্নাগুলো গিয়ে করে নিই। তারপর টুম্পা তার বৌমাকে জ্বালাতন না করে সে রান্না বসাতে চলে যায়। এমনভাবে পুরো সারা দিন পূজা পড়ে পড়ে ঘুমাতে থাকে। তারপর সন্ধ্যা 7টার সময় তার ঘুম ভাঙে। আরে, তুমি এমনভাবে এখানে বসে আছো কেন? আর এখন কটা বাজে? এখন সবে 7টা বাজে। এই তো আমি 1 ঘন্টা হয়েছে সবে ঘুমিয়ে পড়েছি। 6টার সময় তো ঘুমাতে গেছি, মাত্র 1 ঘন্টা আমি ঘুমালাম। যাই আর একটু গিয়ে ঘুমিয়ে পড়ি। আরে, তুমি 1 ঘন্টা ঘুমাওনি, 13 ঘন্টা ঘুমিয়েছো। সারাদিন পড়ে পড়ে আজকে তুমি ঘুমিয়েছো। এমনভাবে ঘুম কিভাবে আসে বলো তো? আর শোনো, আজকে রাতে রান্নাটা তুমি করো, কারণ সকালে মা খাবার বানিয়েছে। আর মায়ের বয়স হয়েছে, সবসময় মা রান্না বান্না কাজকর্ম করবে, এটা মায়ের ভালো লাগবে না।
আচ্ছা ঠিক আছে, তুমি অত চিন্তা করো না, আমি এক্ষুনি সবার জন্য রান্না বসিয়ে দিচ্ছি। তারপর পূজা রান্না বসানোর জন্য রান্নাঘরে চলে যায়। পূজা ছিল এক নম্বরের করে, কারণ ঘরের কাজকর্ম দেখে এবং রান্নাবান্নার কথা শুনলে তার গায়ে জ্বর আসতো। আর তখন সে ভাবতে থাকতো, আরে এতগুলো খাবার কিভাবে বানাবো? আমার বর খাবে 4টি রুটি, আবার আমার শাশুড়ি মা খাবে 4টি রুটি। এতগুলো তো রুটি বানাতে বানাতে আমার সারা রাত লেগে যাবে। আমি এইসব পারবো না করতে, তার থেকে আমাকে অন্য কোনো উপায় বের করতে হবে। আর তখন সেখানে রান্নাঘরে রাজু চলে আসে। আচ্ছা পূজা, শোনো, কিছু রুটি আর একটু ভাত আর ডাল বানিয়ে দাও, আর বেশি কিছু তোমাকে রান্না করতে হবে না, বুঝেছো? আচ্ছা, আবার ভাতও বসাতে হবে? ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি সব রান্না বান্না করে নিয়ে আসছি। তারপর রাজু ওখান থেকে চলে যায়। দূর বাবা, আর ভালো লাগে না, এবার যে আবার এত এত রান্না করতে হবে। এক্ষুনি যে বরমশাই এসে বলে দিল যে এটা করতে হবে ওটা করতে হবে, যদি না করি তাহলে যে কি উল্টো পাল্টা কথা বলবে তা কে জানে। আজকে তো পুরো সারাদিন পড়ে পড়ে ঘুমিয়েছি, যাই রান্নাগুলো এক এক করে করেই নিই। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। আজকে জমিতে অনেক কাজ আছে, যাই তাড়াতাড়ি যেতে হবে আজকে। আর একটু গিন্নিকেও ডেকে দিই, আজকের আমার সকালের টিফিনগুলো একটু করে দেবে। ও গিন্নি, গিন্নি তাড়াতাড়ি ওঠো, আমি এক্ষুনি খেতে যাব, তুমি আমার জন্য একটু টিফিন বানিয়ে দাও। আরে এত সকাল সকাল তুমি কাজে চলে যাবে? আরে হ্যাঁ গিন্নি, সকালে করে তো কাজে যেতে হয়, আর যদি বেলার দিকে যাই তখন তো খুব রোদ উঠবে, আর এখন যা গরম পড়েছে। শোনো, তুমি আজকের দুপুরবেলা আমার জন্য ভাত তরকারি নিয়ে মাঠেতে যাবে, বুঝেছো? আর এখন একটু চা বানিয়ে দাও তো দেখি, খেয়ে আবার বেরোবো। তারপর পূজা ঘুমন্ত অবস্থায় উঠে সে চা বানাতে যায়। তখনও তার চোখে ঘুম লেগেছিল। দূর বাবা, আর ভালোই লাগে না। ভেবেছিলাম আমার বাবা মা আমাকে কত ভালো বাড়িতে বিয়ে দিয়েছে, আর এখানে এসে এখন জানতে পারছি যে কেমন বাড়িতে আমাকে বিয়ে দিয়েছে। বিয়ের আগে ভেবেছিলাম যে বরের বাড়িতে একটা দুটো চাকর থাকবে, যে আমার সব কাজ করে দেবে, কিন্তু এখানে এসে দেখছি সব কাজ আমাকে নিজেই করতে হচ্ছে। দূর, আর ভালোই লাগে না। এখন যে খুব ঘুম পাচ্ছে, কি করি তার কোনো ঠিক নেই, আর এইদিকে আমার সব কাজ করতে হবে। চা বানাতে বানাতে পূজার খুব ঘুম পেয়ে যায়, আর সে ঘুমন্ত অবস্থায় চায়েতে চিনির জায়গায় সে নুন দিয়ে দেয়। তারপর পূজা চা নিয়ে তার শাশুড়ি মা এবং তার বরকে দিয়ে দেয়। তারা সবাই চা খেয়ে বলতে থাকে, আরে বৌমা, এই কি চা বানিয়েছো? চায়েতে চিনির জায়গায় তো নুন দিয়ে ফেলেছো, এই চা তো পুরো নুনে বিষ হয়ে গেছে বৌমা। হ্যাঁ গিন্নি, এ কি চা বানিয়েছো বলো তো? তুমি কি চা করতে করতে ঘুমাচ্ছিলে নাকি, যে চিনির জায়গায় নুন দিয়ে ফেলেছো? এ কি চা করেছো বলো তো দেখি। আরে এরা কি বলছে, আমি চায়ের চিনির জায়গায় নুন দিয়ে ফেলেছি? দূর, আর ভালোই লাগে না। কি যে করছি, যতক্ষণ না আমার ঘুম ভালোভাবে হবে ততক্ষণ আমার কোনো কাজ ভালোভাবে করতে পারবো না। দূর, দেখি কোনো একটা কিছু বাহানা দিতেই হবে। আরে মা, আমি তো চিনি দিয়েছিলাম, কিন্তু কিভাবে চায়েতে নুন হয়ে গেছে এটাই তো বুঝতে পারছি না। আমার মনে হয় যে চিনিটা দেওয়ার কথা ছিল সেটা ওখানে নুন ছিল, তাই চিনির জায়গায় আমি নুন দিয়ে ফেলেছি। মা ক্ষমা করে দিন। ঠিক আছে বৌমা, কোনো অসুবিধা নেই, তুমি দেখতে ভুল করেছো, আর ভুল এমনি মানুষ মাত্রাই হয়। দুটো জিনিসই তো সাদা, তাই হয়তো তুমি খেয়াল করনি। এবার থেকে যখন চা বানাবে একটু দেখে শুনে বানাবে মা, ঠিক আছে? মা, তাহলে আমি কাজে বেরোলাম গো, আর জমিতে অনেক কিছু কাজকর্ম পড়ে আছে, আমি তাহলে আসি। বৌমা, আজকের দুপুরবেলার রান্নাটা তুমি একটু পরে চাপিয়ে দিও মা, ঠিক আছে? ঠিক আছে মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি সব কিছু রান্নাবান্না পরিপাটি করে করে রাখবো। এইসব বলে পূজা তার ঘরে চলে যায়।
আমার বরটা এত সকাল সকাল ডেকে আমার ঘুমটাই পুরোটা ভেঙে দিয়েছে। আমার যে খুব ঘুম পাচ্ছে, তার চেয়ে বরং আমি একটু ঘুমিয়ে নিই, তারপর উঠে নয় রান্নাবান্নাগুলো করব। পূজা এইসব ভেবে ভেবে সে আবারও ঘুমিয়ে পড়ে। এমনভাবে দুপুর 12টা বেজে যায়, কিন্তু পূজা পড়ে পড়ে ঘুমাচ্ছিল, তার ওঠার কোনো নামগন্ধ নিচ্ছিল না। তারপর পূজার শাশুড়ি পূজার ঘরেতে আসে। আরে বৌমা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে? আমি ভেবেছি তো রান্না করছে, আর আমি তখন তো বলে দিলাম একটু পরে রান্নাটা চাপাতে, আর এখন এসেই ঘুমিয়ে পড়েছে। এত যে ঘুম কি করে আসে তা কে জানি। বৌমা, ও বৌমা, তাড়াতাড়ি ওঠো, কটা বাজে খেয়াল আছে? দুপুর 12টা বাজে, এখনো তুমি রান্না বসাওনি। তা খাবোটা কি বলো তো? তাড়াতাড়ি ওঠো। এ বাবা, মনে হয় শাশুড়ি মা অনেক রেগে আছে। কোনো একটা বাহানা দিতে হবে। মা, আপনাকে কি আর বলবো, শরীরটা এতটাই খারাপ লাগছিল, তাই এখানে এসে একটু বিশ্রাম নিচ্ছিলাম। বিশ্রাম নিতে নিতে কখন যে ঘুমিয়ে পড়েছি সেই খেয়ালটাই হয়নি। আর জানো তো মা, আমার না মাথাটা খুব ধরেছে, তাই জন্য তো একদম উঠতে পারছিলাম না। মা, আপনি দাঁড়ান, আমি সব রান্নাবান্না এক্ষুনি করে দিচ্ছি। থাক থাক বৌমা, তোমাকে আর উঠতে হবে না। আমি নয় আজকে রান্নাটা করে নিচ্ছি। আবার খোকার আসার সময় হয়ে গেল। ও এত খাটুনি করে আসলে ওর তো একটু ভাতের দরকার আছে। মা, তুমি বিশ্রাম করো। আর তোমার তো শরীরটা খারাপ, পরে নয় তুমি আবার ঘরের কাজকর্ম করবে, ঠিক আছে মা? এইসব বলে টুম্পা সে রান্নাবান্না বসাতে চলে যায়। যাই বলি আর তাই বলি, আমার শাশুড়ি মাটা খুব ভালো, কারণ যাই বলি তাই মেনে নেয়। বাহ, একটু মিথ্যে কথা বলে ঘুমানোরটা সুযোগ পেয়ে গেলাম। যাই, আমি আবার একটু ঘুমিয়েও পড়ি। পূজা ছিল একদম ঘুম পাগল বউ, সে ঘুমানো ছাড়া আর কিছুই জানতো না। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। বৌমা, এই জামা কাপড়গুলো একটু পুকুর ঘাটে থেকে কেচে নিয়ে আসো তো মা, তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। তারপর পূজা জামা কাপড়গুলো নিয়ে পুকুরেতে কাচতে যায়। পূজা জামা কাপড় কাচতে কাচতে সে ভাবতে থাকে, বাহ বাহ বাহ, এই পুকুর পাড়ে কত সুন্দর ঠান্ডা বাতাস বইছে। এখান থেকে তো বাড়িতে যেতে মন চাইছে না। বাড়িতে গেলে তো শুধু কাজ আর কাজ করতে হবে, তার চেয়ে এখানে কিছুক্ষণ বসে থাকি। প্রায় তো জামা কাপড় কাচা তো শেষ হয়ে এসেছে, আর এখানে যদি একটু বসে থাকি তাহলে আমার ঘুমটাও খুব সুন্দর ভালো হবে। তার চেয়ে একটা কাজ করি, এখানে একটু ভালো বসে থাকি, আর ঠান্ডা ঠান্ডা বাতাসও আসবে, আর ঘুমটাও একটু ভালো হবে। একটু ঘুমিয়ে নিই, যাই। এমনভাবে পূজা সে জামা কাপড়গুলো কেচে রেখে তারপর সে পুকুর পাড়ে ঘুমিয়ে পড়ে। এমনভাবে বেশ কিছু ঘন্টা কেটে যায়, কিন্তু পূজা বাড়িতে না আসায় পূজার শাশুড়ি টুম্পা অনেক চিন্তা করতে থাকে। আরে সেই বৌমা তো গেছে সেই কোন সকালে জামা কাপড়গুলো কাচতে, আর এখনো পর্যন্ত বাড়িতে আসলো না। গিয়ে কি কারোর সাথে গল্প জুড়ে দিল না কি? যাই তো, একবার গিয়ে পুকুর পাড়ে থেকে ঘুরে আসি। যদি ওখানে থাকে তাহলে বৌমাকে নিয়ে চলে আসবো। তারপর টুম্পা পুকুর পাড়েতে এসে দেখে তার বৌমা কাপড় জামাগুলো রেখে দিয়ে সেই পুকুর পাড়ে পড়ে পড়ে ঘুমাচ্ছে। আরে বৌমা এখানে এমনভাবে পড়ে পড়ে কেন ঘুমাচ্ছে? বৌমার কোনো কিছু আবার হয়ে তো যায়নি? শরীর টরীর খারাপ তো না? না হলে বৌমা এমনভাবে এখানে পড়ে কেন আছে? তারপর টুম্পা জল নিয়ে তার বৌমার হাতে মুখে ছিটিয়ে দেয়, আর জলের ছিটা পেয়ে পূজার ঘুম ভেঙে যায়। আরে মা, আপনি এখানে কি করছেন? আমি তো এই মাত্র সবে এলাম। এইগুলো কেচে কুচে নিয়ে তো আমার যেতে টাইম লাগবে না মা, অনেক জামা কাপড়। কিন্তু আপনি এখানে কি করছেন বলুন তো? এ বৌমা, কটা বাজে সে খেয়াল কি আছে তোমার? এখন তো অনেক দুপুর হয়ে গেছে। 3 ঘন্টা ধরে তুমি বাড়িতে আসোনি, তাই তো আমি তোমাকে খুঁজতে আসলাম। আর এখানে এসে দেখি তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো। তা মা, তোমার শরীর খারাপ নাকি? জানি না মা, আমি তো কাপড় জামাগুলোই কাচছিলাম, আর কাচতে কাচতে কী যে হয়ে গেল তারপর তোমার আর কিছুই মনে নেই মা। আচ্ছা ঠিক আছে মা, চলো চলো বাড়িতে চলো এবার। পূজা প্রত্যেকবার মিথ্যে কথার অজুহাতে সে পার পেয়ে যায়।
এমনভাবে বেশ 2 বছর কেটে যায় আর পূজার একটা সন্তানও হয়। শোন বাবা, আমি একটু তোর মাসির বাড়ি যাচ্ছি। তোর মাসির শরীরটা একটু খারাপ আছে, তাই একটু দেখতে যাচ্ছি। আর হ্যাঁ, গোলুর একটু খেয়াল রাখিস, যেন না কোনো জায়গায় এখন না যায়। ও হাম্মাগুড়ি কাটতে শিখে গেছে না, তো ওকে একটু খেয়াল রাখিস বাবা। আচ্ছা ঠিক আছে মা, তুমি সাবধানে যাও। আর গোলুকে নিয়ে চিন্তা করতে হবে না, ওকে আমরা দেখে রাখবো। তারপর টুম্পা তার দিদির বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। তারপর রাজু সে ঘরে গিয়ে পূজাকে ডাকতে থাকে, তাকে ঘুম থেকে তোলার জন্য। আরে এমনভাবে ডাকছো কেন? সকাল না হতেই হতেই শুধু ডাকতে থাকে, চিৎকার করতেই থাকে। তোমার কি আর কোনো কাজকর্ম নেই নাকি? সব সময় আমাকে ঘুম থেকে তুলতে থাকে, একটু শান্তি মনে ঘুমাতেও দেয় না। শোনো গিন্নি, আমার অনেক কাজকর্ম আছে আর আমি নিজের কাজটা ঠিকভাবে করি, কিন্তু তোমাকে দেখে তো মনে হয় না যে তুমি কোনো কাজকর্ম করো। সব সময় পড়ে পড়ে তো ঘুমাতেই থাকো, সেই তো বিয়ের থেকেই দেখছি। আর শোনো, আমি ঘরেতে থাকবো না, আমি কাজে যাচ্ছি। আর মা গেছে মাসির বাড়ি, আর গোলু আছে তোমার সাথে, ঠিক আছে? তুমি গোলুকে খেয়াল রাখবে। আর দুধও এনে রেখে দিয়েছি, পারলে ওটা গরম করে রেখে দিও, তা না হলে নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে অত ভাবতে হবে না, আমি আমার নিজের কাজটা ঠিকভাবে করে নেব, তুমি যাও। এইসব কথা বলে রাজু সে কাজে বেরিয়ে যায়। তারপর পূজা সে দুধ গরম করার জন্য রান্নাঘরে যায়। আরে এই দুধ গরম করতে করতে যে কত সময় লেগে যাবে, এখনো পর্যন্ত তো দুধটাই গরম হচ্ছে না। একটা কাজ করি, উনুন থেকে জ্বলন্ত কাঠগুলো বাইরে রেখে দিই, আর যা উনুন গরম আছে সেই আঁচেতে আমার দুধ গরম হয়ে যাবে। তার চেয়ে বরং এটাই করি। কিছুক্ষণের মধ্যে দুধটা গরম হয়ে যায়, আর দুধটা গরম হয়ে গেলে পূজা গোলুকে খাইয়ে দেয়। গোলুকে খাওয়ানোর পর আবার পূজা ঘরেতে গিয়ে শুয়ে পড়ে, আর গোলু মাটিতে বসে বসে খেলা করছিল। গোলু ধীরে ধীরে বড় হচ্ছিল, সে একটু একটু করে হাম্মাগুড়ি কাটে সব ঘরে ঘুরে বেড়াতো। সে এমনভাবে সে রান্নাঘরে চলে যায়। পূজা কাঠগুলো না নিভিয়ে সেই জ্বলন্ত কাঠগুলো রান্নাঘরে রেখে দিয়েছিল, আর সেই জ্বলন্ত কাঠ থেকে আগুনও বেরোচ্ছিল। ধীরে ধীরে সেই আগুন সব জায়গায় ছড়িয়ে পড়ে এবং ঘরে থেকে ধোঁয়া বেরোতে থাকে। গোলুও সেখানে একা ছিল রান্নাঘরে বসে। আরে কি গো, শুনছো? দেখছো বাড়ি থেকে কেমন ধোঁয়া বেরোচ্ছে? যদি রান্না বান্না করে তাহলে তো এমনভাবে তো ধোঁয়া তো বেরোবে না। আর এমনভাবে ধোঁয়া কেন বেরোচ্ছে বলো তো? আর রাজু দ্বারা কি বাড়িতে নেই নাকি? আর কারোর তো কোনো আওয়াজও শুনতে পাচ্ছি না, কি ব্যাপার বলো তো? তারপর কিছুক্ষণের মধ্যে ধীরে ধীরে বাড়িতে পুরো আগুনটা ছড়িয়ে পড়ে। তারপর সেই আগুন দেখে তার প্রতিবেশীরা অবাক হয়ে যায়, আর তারা বলতে থাকে, আরে গিন্নি, এ তো বাড়িতে পুরো আগুন লেগে গেছে, কিন্তু বাড়ির মধ্যে কি কেউ নেই নাকি? আর ওরা কি এখনো টের পায়নি যে বাড়িতে এমন ভাবে আগুন লেগে গেছে? আর বাড়িতে সেই ছোট্ট তো বাচ্চাটা আছে, তার কেন আওয়াজ পাচ্ছি না বলো তো? হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। আর এটাই তো আমি ভেবে পাচ্ছি না, সেই পূজাদি কোথায় আছে? বাড়িতে কারোর কোনো সারা শব্দ পাচ্ছি না, সব একদম নিস্তব্ধ। আর এমনভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে, কারোর তো কোনো হদিশই পাচ্ছি না। সব কোথায় গেল বলো তো? তখন ঘরের ভিতর থেকে জোরে জোরে গোলু কাঁদতে থাকে, আর গোলুর কান্নার আওয়াজ বাইরে সবাই শুনতে পায়। আরে ওই দেখো, শুনতে পাচ্ছ গোলুর কান্নার আওয়াজ? তার মানে গোলু ঘরের মধ্যেই আছে। চলো চলো, আমরা তাড়াতাড়ি দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকি। গোলুকে তো বাঁচাতে হবে, এমনভাবে তো গোলুকে ফেলে রাখা যায় না। চলো তাড়াতাড়ি। হ্যাঁ গিন্নি, তাড়াতাড়ি বাচ্চাটাকে বাঁচাতে হবে। তারপর সবাই মিলে ঘরের দরজা ভেঙে ঘরের মধ্যে আসে। সবাই সব ঘর খুঁজলেও সে গোলুকে খুঁজে পায় না। অবশেষে রান্নাঘরে গিয়ে সে গোলুকে খুঁজে পায়, আর গোলুকে নিয়ে তাড়াতাড়ি তারা বাইরে চলে আসে। অন্যদিকে রাজু সে কাজে থেকে তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে আসে, আর এদিকে সবাই গ্রামে জল দিয়ে বাড়িতে আগুন নেভাতে থাকে। বাইরে থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে পূজার ঘুম ভেঙে যায়। তারপর সে উঠে দেখে যে সারা বাড়িতে আগুন লেগে গেছে। সে অবাক হয়ে যায় এই সব দেখে। তারপর সে তাড়াতাড়ি করে বাইরে চলে আসে। তখন বাইরে সবাই মিলে দাঁড়িয়ে ছিল, আর সেখানে রাজুও ছিল। আরে আমার ঘরেতে আগুন কিভাবে লেগে গেল? কিন্তু আমার ছেলে কোথায়? গোলু কোথায় আমার ছেলে? ছি পূজাচ্ছি, তোমার লজ্জা থাকা দরকার।
আজকে তোমার জন্য আমার ছেলের এত বড় ক্ষতি হয়ে যাচ্ছিল, আর তোমার ভরসায় আমার ছেলেকে রাখা উচিত হয়নি। আমি তো ভুলেই গেছিলাম যে তুমি শুধু ঘুমাতে থাকো আর কোনো কাজকর্ম তোমার দ্বারাই হয় না, একটা বাচ্চার খেয়ালও রাখতে পারো না। আজকে তোমার জন্য আমার ছেলে মরতে মরতে বেঁচে গেছে, আর তোমার মতো মেয়ের সাথে আমি থাকবো না। তুমি এখান থেকে চলে যাও, আমার ছেলে আমার কাছে থাকবে, আমি আমার ছেলের সব দায়িত্ব নেব। গ্রামের সবাই ঘরের মধ্যে ঢুকে গোলুকে নিয়ে চলে এসেছে, আর গোলু এত জোরে জোরে কাঁদছিল যে কান্নার আওয়াজও তোমার কানে পৌঁছায়নি। তুমি এমনভাবে ঘুমাচ্ছিলে। তোমার মতো মেয়ের সাথে আমি থাকবো না। না না, এমনটা বলো না। আমি জানি এটা আমার ভুল, কিন্তু আমি গোলুকে দুধ খাইয়েছিলাম। কিন্তু ও দুধ খাওয়ার পর আমি ভেবেছিলাম ও ঘুমিয়ে পড়বে, কিন্তু না, ও খেলতে খেলতে ও রান্নাঘরে চলে গেছিল। আমি বুঝতে পারিনি যে এমন হবে। আমি তো দুধ গরম করেই কাঠগুলো রেখেছিলাম, সেই কাঠগুলো ভালো করে না নিবে সেখান থেকেই আগুন লেগে গেছে। আমার ভুল, কিন্তু আমাকে একটা সুযোগ দাও, আমাকে দয়া করে একটা সুযোগ দাও। আর এমনটা হবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। না, আজ আমি তোমার কোনো ক্ষমা করব না। এর আগে আমি তোমাকে অনেক সুযোগ দিয়েছি, কিন্তু তুমি সুযোগ পেয়েও কোনো কাজে লাগাওনি। না না, আজ আমি আর কোনো সুযোগ দিতে পারবো না তোমাকে। তুমি এখান থেকে চলে যাও এক্ষুনি। পূজার আলিশা তার ঘুমানোর কারণে তার ছেলের একটা বিপদ হতে যাচ্ছিল, কিন্তু পূজা বারবার তার স্বামীর কাছে ক্ষমা চায়। তার স্বামী লাস্টে ক্ষমাও করে দেয়। তারপর পূজা তার নিজের ভুলটা বুঝতে পারে। তারপর থেকে পূজা একদম শুধরে যায়, কারণ সে আর এমন কোনো কাজ করছিল না যাতে তার কারণে কোনো বিপদ আসতে পারে। তারপর থেকে সে অনেক সতর্ক হয়ে গেছে।